হ্যালো মাই ডিয়ার এসএলএসটি ক্যান্ডিডেটস অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আমাদের যে 10 মিনিট সিরিজটা চলছিল তার আজকে ফোর্থ লেকচার। সেই ফোর্থ লেকচার আজকে আমরা ডিসকাশন করব গ্র্যাভিটিকে নিয়ে বা গ্র্যাভিটেশনাল ফোর্সকে নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গ্র্যাভিটেশন। আচ্ছা, আমরা এখানে থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টারটা ইটসেলফ একটু বড় চ্যাপ্টার, তোমাদের 9, 10 এবং 11, 12 বোধ পড়তে হবে। তো মেন পয়েন্টগুলোকে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, মোটামুটি পুরোটাই কভার আপ করার চেষ্টা করব। এটা একটু বলতে সময় লাগবে, মিনিট 20 লাগতে পারে। প্রথম কথা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স। এটা প্রথম পয়েন্টটা হচ্ছে এটা যে এটা একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পড়ে যায়। সেন্ট্রাল ফোর্স বলতে আমরা কি বুঝি? সেন্ট্রাল ফোর্স বলতে আমরা বুঝি যে ফোর্সটা আর ডিপেন্ডেন্ট, যে ফোর্সের ম্যাগনিটিউডটা হচ্ছে আর ডিপেন্ডেন্ট। অর্থাৎ ধরো একটা ফোর্স আছে তোমার এফ, তার যে ম্যাগনিটিউডটা হচ্ছে এফ অফ আর এবং আর ক্যাপ। তুমি খেয়াল করে দেখো, যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলি তখন যে তোমরা নিউটনসের যে ইউনিভার্সাল যে লটা আছে রিগার্ডিং দ্য গ্র্যাভিটেশন, সেই নিউটনসের ল কী বলছে? যে ধরো এখানে যদি একটা পার্টিকেল থাকে যার মাস হচ্ছে তোমার m1, এখানে যদি আরেকটা মাস থাকে m2, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমাদের হয় r, তাহলে এদের মধ্যেকার যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু অলওয়েজ আমাদের হবে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে সেই ফোর্সটা আমাদের হবে এফ অফ আর, এটা আমাদের হবে জি টাইমস m1m2/r²। জিটা হচ্ছে আমাদের কি না গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং এটা অফকোর্স তার একটা ডিরেকশনও থাকবে আর ক্যাপ। ওকে, তাহলে এখানে দেখো আমি জি m1m2কে বলতে পারি সিম্পলি কে, মানে k/r², এটা আমাদের আর ক্যাপ হবে। এই ফোর্সটা কিন্তু অলওয়েজ একটা অ্যাট্রাকটিভ ফোর্স, মানে এটা হচ্ছে অলওয়েজ একটা অ্যাট্রাকটিভ ফোর্স। এবং সেই ফোর্সের যে ম্যাগনিটিউডটা দেখো শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে, এবং শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করলে তাকে আমরা সেন্ট্রাল ফোর্স আমরা বলতে পারি। অলওয়েজ এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, মানে কুলম্বের লটাও তোমাদের k/r², বাট ওখানে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ কিন্তু বোথ হতে পারে। এটা হচ্ছে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স। এবং অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আমরা কি পাই? এফ অফ আর এ একটা মাইনাস সাইন থাকবে। অ্যাট্রাকটিভ ফোর্স মানে কি? মাইনাস সাইন থাকবে একটা, রিপালসিভ বলে প্লাস হলো। ওকে, এবং গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়ালটা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ফোর্স থেকে আমরা কিভাবে করতে পারি, যে এফ ইকুয়াল টু আমরা পেতে পারি মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ইউ, যেখানে ইউটা হচ্ছে আমাদের কি? ইউটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। ইউটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু আমাদের এখানে অলওয়েজ নেগেটিভ হবে। ইউটা কিন্তু অলওয়েজ আমাদের হবে নেগেটিভ, অ্যাটলিস্ট ফর দ্য বাউন্ড সিস্টেম অলওয়েজ আমাদের হবে নেগেটিভ। ওকে, আচ্ছা, এই যে সেন্ট্রাল ফোর্স বললাম, এর আর একটা ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে তুমি কোন পাথে যাচ্ছ, অর্থাৎ ধরো তুমি স্পেসের মধ্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করছো, তুমি সেটা যে কোনো পাথে যেতে পারো। সে তুমি এই পাথে যেতে পারো, একটা এরকম এই পাথে যেতে পারো, একটা যে কোনো তুমি আরবিট্রারি পাথে তুমি যেতে পারো। এই ওয়ার্ক ডানটা কিন্তু এ থেকে বি পয়েন্টের মধ্যে যে ওয়ার্ক ডানটা কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো সেন্ট্রাল ফোর্স মানে তুমি জানো যে এফটাকে আমি কীভাবে লিখতে পারি? মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ইউ, আর এখান থেকে আমরা ইউটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ এফ ডট ডিআর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে যে জি এর যে ভ্যালুটা, যেটা হচ্ছে তোমাদের একটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো সেই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে আমাদের কি না ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা তোমাকে জানতে হবে। কনস্ট্যান্টের ভ্যালুটা ডিফারেন্ট বইতে আমি দেখেছি ডিফারেন্ট থাকে। তো আমি যেটা জানি সেটা মেবি হয়তো ভুলও জানতে পারি, বাট এটা ভ্যালুটা মোটামুটি আমি যদি সিজিএসে করি 6.6576 ইন্টু 10⁻⁻8, এই ডাইমেনশন কী হবে? নিউটন মিটার স্কোয়ার, এটা আমাদের সিজিএসে বললাম না, তো এটা ডাইন হবে, ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। ওকে, আর এটাই তোমার এসআইতে হবে 6.6576 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একবার তাও দেখে নেবে, আমি ঠিক নট শিওর, এটাই মনে হয় ছিল সম্ভবত। ওকে, তাহলে এই পার্টটা এইভাবে প্রথমে একটু দেখে নিতে হবে।
ঠিক আছে, এরপরে কটা বেসিক ফর্মুলা, যেমন আমি যখন আর্থের সারফেসের ওপরে আছি, আমি যখন আর্থে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম যদি আমাদের পৃথিবীর মাস হয়, অর্থাৎ প্ল্যানেটের মাস যদি হয় বা আর্থের মাস, আমি এখানে প্ল্যানেটটাকে আর্থই ভাবছি, ক্যাপিটাল এম যদি আমাদের আর্থের মাস হয়, আর্থের মাস যদি হয়, আর স্মল এম এটা হচ্ছে একটা অবজেক্টের মাস যদি হয়, তাহলে পৃথিবীর সারফেসের উপর থাকলে তাহলে কি হবে, এবং জি যদি আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়, পৃথিবীর সমস্ত অবজেক্টকে নিজের কেন্দ্রের দিকে টানে এই অ্যাক্সিলারেশন নিয়ে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি আমাদের হয়, যার ভ্যালুটা হচ্ছে 9.8, আমরা মোটামুটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা মোটামুটি আমরা ধরে থাকি, এটা যদি আমাদের হয়, তাহলে আর্থের সারফেসের উপরে যে কোনো একটা অবজেক্টকে পৃথিবী আকর্ষণ করবে। তাহলে এম ইন্টু জি এটা হচ্ছে তোমার আর্থের দিকে আমার যে অ্যাট্রাকশানটা বা অবজেক্টের যে অ্যাট্রাকশানটা, ওটা তোমার ব্যালেন্সড হবে জি এম এম বাই আর স্কোয়ার দিয়ে। আরটা কি, আরটা হচ্ছে পৃথিবী যে রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাটা পেলাম, জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এটাও জানতে হবে যে পৃথিবীর সারফেস থেকে যদি এইচ ডিস্টেন্স ওপরে থাকো, সো অ্যাট এ ডিস্টেন্স এইচ অ্যাবাভ, অ্যাট এ ডিস্টেন্স এইচ অ্যাবাভ, অ্যাট এ ডিস্টেন্স এইচ অ্যাবাভ, জিটা আমার অবভিয়াসলি কমে যাবে, আমার জি প্রাইম, তখন আমার এটা হয়ে যাবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এখন ডিপেন্ড করছে যে এইচটা আর এর সমতুল্য নাকি আরের থেকে অনেক ছোট। যদি তোমার এইচটা আরের থেকে যদি অনেক কম হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে আরটা কমন নিয়ে নিতে পারি, তাহলে তখন দেখো চলে আসবে জি প্রাইম ইকুয়াল টু জি এম, আমরা যদি আরটা কমন নিয়ে নিই তাহলে আর স্কোয়ার আকারে বাইরে বেরিয়ে আসবে, এখানে পড়ে থাকবে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। জি এম বাই আর স্কোয়ারটা হচ্ছে আমার জি, আর এইচটা যেহেতু মাছ লেস দ্যান আর, তাহলে আমরা এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি, এখানে চলে আসবে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, এবং বাইনোমিয়াল এক্সপানশনের প্রপার্টি অনুযায়ী এই -2টা আমার সামনে নেমে আসবে, তখন তোমার এটা হয়ে যাবে 1 মাইনাস 2h বাই আর। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। হাউএভার এই ফর্মুলাটা তোমরা অনেকেই যেটা ভুলটা করে আসো, এই ফর্মুলাটাকে তোমরা জেনারেল ভেবে নাও, না জেনারেল হবে না। এইচটা যখন মাছ লেস দ্যান আর, আর কত, আর হচ্ছে প্রায় 6400 কিলোমিটার, এইচ ধরো কয়েক কিলোমিটার মাত্র, তখন তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর যদি এইচটা আর এর সাথে কম্পারেবল হয়, তখন কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটার মধ্যে বসিয়ে তোমাকে জি প্রাইমটা বের করতে হবে। যেমন ধরো এইচ ধরো বলে দেওয়া আছে 2r, তখন তুমি নিশ্চয়ই এইচ যদি পৃথিবীর রেডিয়াসেরও ডবল হয়ে যায়, তখন তুমি নিশ্চয়ই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? তখন তোমাকে ডাইরেক্ট ফর্মুলার মধ্যে বসিয়ে কিন্তু করতে হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা পেলাম, জি প্রাইম ইকুয়াল টু জি, পৃথিবীর সারফেসের ওপরে যে জি আর এইচ ডিস্টেন্স ওপরে যে জি প্রাইম, তার মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে? এবং এটাও মনে রাখতে হবে, তুমি যদি পৃথিবীর সারফেস থেকে নিচের দিকে যাও, মানে তুমি যদি একটা টানেল কাটো, তাহলে ওখানেও কিন্তু তোমার জি প্রাইমটা কিন্তু জি এর থেকে কম হবে। ওকে, তো তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে, সো অ্যাট এ এখানে লেখো যে অ্যাট এ ডেপথ এক্স বিলো দ্য আর্থ সারফেস, এক্স বিলো দ্য আর্থ সারফেসে, এক্স বিলো দ্য আর্থ সারফেসের এক্স ডিস্টেন্স নিচে, সেখানে আমাদের যে জি প্রাইমটা হবে, সেই জি প্রাইমটা আমার হবে জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এইটা চলে আসবে। ওখানে 2h ছিল, এখানে কিন্তু এক্স হবে। ওকে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তার মানে যদি ধরো পৃথিবীর সারফেস থেকে এক্স ডিস্টেন্স তলাতে এবং এইচ ডিস্টেন্স অ্যাভাবে যদি এমন হয় যে ধরো জি প্রাইমটা সেম হয়ে গেল, তাহলে আমি তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু 2h। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট পয়েন্টটা এবার দেখো। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে আর্থটা আমি যদি একটা মোটামুটি যদি একটা স্ফিয়ার যদি আমরা কল্পনা করে নিই, আর্থকে যদি আমি একটা মোটামুটি যদি একটা স্ফিয়ার কল্পনা করে নিই, এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটা হচ্ছে আমাদের মানে ইকুইটোরিয়াল প্লেন, এটা হচ্ছে আমাদের ইকুয়েটার, এবং এটা হচ্ছে আমাদের পোল।
আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ল্যামডা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে বুঝতে পারছো ল্যামডাটা যদি আমাদের চেঞ্জ হয়, ধরো তুমি পৃথিবীর এই প্রান্তে আছো, আবার ধরো তুমি পৃথিবীর এই প্রান্তে আছো, আবার তুমি ধরো পোলে আছো বা ইকুয়েটারে আছো, তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জি প্রাইমটা কিন্তু ল্যামডার উপর ডিপেন্ডেন্ট, এবং সেই ডিপেন্ডেন্সিটা কত, সেই ডিপেন্ডেন্সিটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি কমন নিয়ে 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ল্যামডা, যেখানে পোলের জন্য হচ্ছে ল্যামডাটা 90 ডিগ্রি আর ইকুয়েটারের জন্য 0 ডিগ্রি। তাহলে পোলের জন্য ল্যামডাটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, আর তখন তাহলে তোমার জি প্রাইম কত হবে, জি প্রাইমটা কস 90 মানে বুঝতে পারছো 0, তাহলে আমার কিন্তু জি প্রাইমটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ আর্থের সারফেসের ওপরে যা জি আছে ওটাই আমার থাকবে। হাউএভার ইকুয়েটারে কিন্তু একটা চেঞ্জেস কিন্তু আসবে, ইকুয়েটারে কিন্তু ল্যামডাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, অতএব এখানে জি প্রাইম আমার তাহলে চলে আসবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 মানে কত, কস 0 মানেটা হচ্ছে 1। আচ্ছা, এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এত পর্যন্ত আমি তাহলে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের কেপলারের কয়েকটা ফান্ডামেন্টাল ল আছে, সেই লগুলোকে নিয়ে একটু আমরা আলোচনা করা যাক। কেপলারের বেসিক তোমার 3টে ল আছে, আমি একটু তাড়াতাড়ি করে বলছি কারণ তোমাদের তো আর সময় নেই। আমি মোটামুটি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো জাস্ট তোমাদেরকে বলছি। কেপলারের 3টে লয়ের মধ্যে প্রথম লটাকে নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই, ওটা হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে সমস্ত যে প্ল্যানেটগুলো আছে, কেপলারের ল কিন্তু প্রথম কথা মনে রাখতে হবে প্ল্যানেটারি মোশনের জন্য। প্রথম কথা হচ্ছে প্ল্যানেটারি মোশনের জন্য কিন্তু আমরা কেপলারের লটাকে ইউজ করতে পারি, প্ল্যানেটারি মোশনের জন্য। কেপলারের লতে আমাদের যে এনার্জির যে এক্সপ্রেশনটা হয় ওটা একটু মানে জেনে রাখো, এনার্জির যে এক্সপ্রেশনটা হয় সেই এক্সপ্রেশনটা আমাদের হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের হাফ এম আর ডট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট এ স্কোয়ার, যেখানে থিটা ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ভিটা হচ্ছে আমাদের সাম নেগেটিভ অফ মাইনাস কে বাই আর। এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, কারণ ভিটা আমাদের অলওয়েজ কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যদি তুমি ভিটাকে মাইনাস কে বাই আর টাইপে নিয়ে নাও, আচ্ছা, তাহলে তোমাদের কেপলারে যে 3টে ল আছে তার মধ্যে ফার্স্ট লটা তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। ফার্স্ট লটা কী বলছে, ফার্স্ট লটা বলছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য সমস্ত প্ল্যানেটগুলো একটা উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল অরবিটের মধ্যে প্রদক্ষিণ করছে, ঠিক আছে। এবং ওই ঘোরার সময়তে সেকেন্ড ল কী বলছে, ঘোরার সময়তে এরিয়াল ভেলোসিটি, তাহলে আমি একটা ইলিপ্টিক্যাল অরবিট তাহলে ড্র করছি, এইটা হচ্ছে আমাদের একটা ইলিপ্টিক্যাল অরবিট। সেই ইলিপ্টিক্যাল অরবিটে কী হয়, একটা সেমি মেজর অ্যাক্সিস এবং একটা সেমি মাইনর অ্যাক্সিস থাকে, অর্থাৎ এইটাকে আমি বলতে পারি এ, এইটাকে আমি বলতে পারি বি। তাহলে এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে, একটা ইলিপসের এরিয়া আন্ডার দ্য কার্ভ খুব ইম্পর্টেন্ট, পাই ইন্টু এ ইন্টু বি, এটা মনে রাখতে হবে। এরিয়া আন্ডার দি কার্ভ, এটার ভ্যালু আমাদের হবে পাই ইন্টু এ ইন্টু বি, এটা মনে রাখতে হবে, ওকে। তাহলে এখানে বেসিক বক্তব্যটা হচ্ছে এটা যে ডিএ বাই ডিটি, অর্থাৎ ঘোরার সময়তে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন ঘোরার সময়তে এই ডিএ বাই ডিটি অর্থাৎ এরিয়া সোয়েপ্ট আউট বাই দি রেডিয়াস ভেক্টর ইন ইউনিট টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টটাই আমাদের ঘটনাচক্রে আমাদের এল বাই 2m হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল, এইটাকে আমরা বলতে পারি কেপলারের সেকেন্ড ল, এটা হচ্ছে সেকেন্ড ল অফ কেপলার, ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড ল অফ কেপলার। তাহলে কেপলারের সেকেন্ড ল অ্যাকচুয়ালি কোন কনজারভেশনের দিকে ইঙ্গিত করে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কারণ এমটা তো কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে বলতে পারি এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দিয়েছে, স্পেশালি 9-10-এ, যে কেপলারের সেকেন্ড লতে কনস্ট্যান্ট কোয়ান্টিটি কোনটা, তোমাকে বলতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। এর ডেরিভেশনগুলো আমরা ক্লাসে এর আগে বহুবার করেছি, হাউএভার এখন আমাদের অত মানে বলার সময় নেই, যারা আমার ব্যাচের এনলিস্টেড ক্যান্ডিডেট তারা একটু দেখে নেবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে গেল। আচ্ছা, এবার 3 নম্বর সূত্রটা হচ্ছে এম টাইপের, যে কেপলারের থার্ড ল তোমার যেটা বলছে, থার্ড ল অফ কেপলার,
থার্ড ল অফ কেপলার। কেপলারের থার্ড ল অনুযায়ী এই যে একটা অরবিটের মধ্যে ঘুরছে, সেই অরবিটটা তো হচ্ছে একটা ক্লোজড অরবিট, তাহলে সেই অরবিটটাকে প্রদক্ষিণ করতে তো একটা সময় লাগবে। সেই একবার কমপ্লিট অরবিটটাকে কমপ্লিট করতে যে টাইমটা লাগে ওটা আমরা কী বলি, টাইম পিরিয়ড বলি। ওটা হচ্ছে তোমার 365 দিন। তাহলে কেপলারের সেকেন্ড ল থার্ড ল অনুযায়ী আমাদের হয়ে থাকে টি স্কোয়ারটা প্রপোর্শনাল টু আর কিউব হয়ে থাকে। এখানে আর বলতে তোমার এটা সেমি মেজর অ্যাক্সিসটা ভাবতে পারো এ কিউব, ওকে। অর টিটা কিন্তু আমাদের প্রপোর্শনাল টু হবে আর টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মানে বলা হলো না, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামে যে কনজারভেশন না, এটা কিন্তু আর একটা কথা বলে যে মোশনটা কিন্তু একটা প্লেনের মধ্যে কনফাইন থাকবে। মানে এই যে অরবিটের অ্যারাউন্ডে ঘুরছে পৃথিবী সূর্য চারিদিকে, দ্যাট মাস্ট বি কনফাইন্ড ইন এ প্লেন, অর্থাৎ এই মোশনটা কিন্তু একটা 2D মোশন। সেটা তোমরা বুঝতেই পারছো, আমাদের কাছে দুটো কোয়ান্টিটি আছে, দুটো জেনারেলাইজড কোঅর্ডিনেট রয়েছে, একটা আর এবং একটা থিটা। অবশ্যই তোমার 3D হলে 3টে লাগতো, 3টে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট লাগতো, এখানে মাত্র দুটো লাগছে, আর এবং থিটা। তার মানে মোশনটা 2Dর মধ্যে কনফাইন্ড। তাহলে এবং সেটা কোত্থেকে আসছে, সেটা আসছে অ্যাকচুয়ালি এখান থেকে। অ্যাঙ্গুলার মোমেন্টামে কনজারভেশন কী বলছে, এটা হচ্ছে যে মোশন ইজ কনফাইন্ড উইদিন আ প্লেন। মোশন ইজ কনফাইন্ড। দেখো চ্যাপ্টারটা অনেক বড়, তো কিছু জিনিসপত্র হয়তো মানে আমি হয়তো মানে বললাম না, আমি যতটা পারছি মনে করে বলছি, কিছু যদি মিস হয়ে যায় কিছু মাইন্ড করবে না। মোশন ইজ কনফাইন্ড ইন এ প্লেন, আমি যতটা পারছি বলার চেষ্টা করছি। সামনে কোনো নোটসপত্র কিছু নেই বা আমি কোনো কিছু বানিয়েও রাখিও নি, আমার যেটা মাথা মতো আসছে আমি তোমাকে সেটাই বলছি। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে টি স্কোয়ারটা কিন্তু আর টু দি পাওয়ার, যে টিটা হচ্ছে আর টু দি পাওয়ার 3/2, এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ল কিন্তু নয়। এটা কিন্তু তখনই হবে প্রোভাইডেড যদি আমাদের ভিটা পোটেনশিয়ালটা আর ইনভার্সের সাথে ভ্যারি করে। যদি এটা আর ইনভার্স ছাড়া যদি অন্য কোনো পাওয়ারের সাথে ভ্যারি করতো, তখন কিন্তু তোমার টিটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2 হতো না। তাহলে এইটা কোত্থেকে আসছে, এটা আমাদের আসছে ফ্রম দ্য ভিরিয়াল থিওরেম। 11-12 ক্যান্ডিডেটরা ভালো করে এখানটা ভালো করে মন দিয়ে শুনবে। তাহলে ভিরিয়াল থিওরেমের বক্তব্যটা একটু শুনে নাও, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমাদের এটা অবশ্যই পড়তে লাগবে। ভিরিয়াল থিওরেম অনুযায়ী যে আমার যদি পোটেনশিয়ালটা আর টু দি পাওয়ার এনের সাথে প্রপোর্শনাল হয়, তাহলে কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই পোটেনশিয়াল এনার্জি, সেইটা আমাদের হবে এই যে গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইনটা দিচ্ছি, এটা মানেটা হচ্ছে অ্যাভারেজ। কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজটা আমাদের হবে n/2, বা ঘুরিয়ে বলতে পারো যে T/v এর যে অ্যাভারেজটা মানে যেটা হবে ওটা আমাদের হবে n/2। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটার জন্য ফর কেপলার প্রবলেম, দেখো ফর কেপলার প্রবলেমের জন্য আমাদের ভিটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -1 হয়। অতএব n তাহলে পেয়ে গেলাম কত, -1। তাহলে এখানে তুমি যদি বসিয়ে দাও, তাহলে T/v এর রেশিও তুমি যদি করো T/v, তো সেটা আমাদের কত চলে আসবে, -½ চলে আসবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, খেয়াল করে দেখো, যে ভিটা হচ্ছে -2 × t। তার মধ্যে কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ, কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে ভিটা কিন্তু আমাদের অলওয়েজ হবে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা এনার্জি তাহলে আমরা যেটা পাবো T+v, এবার ভি মানে কত, -2t, তাহলে কত আসবে, -t। এটা মনে রাখতে হবে, কিন্তু দুটো ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এনার্জির ভ্যালুটা আমাদের হবে -t আর ভিটা আমাদের হবে -2t, প্রোভাইডেড ভি যদি আর টু দি পাওয়ার -1 হয়। অন্য পাওয়ার যদি থাকতো তাহলে কিন্তু এটা হতো না। এই ভিরিয়াল থিওরেমটা ইন জেনারেলি সত্যি, বাট এই যে তোমার ভিটা যে টি এর ডবল, এটা কিন্তু অনলি তখনই হবে যখন কিনা আর ইনভার্সের সঙ্গে হবে। সেমভাবে কিন্তু তোমাদের থার্ড লটার জন্য কিন্তু তাই। তুমি খেয়াল করে দেখো, তোমার যদি ভিটা প্রপোর্শনাল টু আমাদের তো রয়েছে আর টু দি পাওয়ার -1, আর টু দি পাওয়ার -1 আছে, তবেই কিন্তু আমাদের টিটা আমাদের কত হলো, আর টু দি পাওয়ার 3/2 হলো। 3/2কে তুমি কীভাবে লিখতে পারো, 3/2কে তুমি লিখতে পারো আর টু দি পাওয়ার 1 + ½ এবার এটা যদি তোমাদের ভি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -n হতো, তখন কিন্তু তোমার টিটা চলে আসতো, টি প্রপোর্শনাল টু হয়ে যেত আর টু দি পাওয়ার 1 +
n/2। সো একটু সাবধানে কিন্তু করতে হবে। ওকে, ঠিক আছে। তার মানে কেপলারের থার্ড লটা কিন্তু জেনারেলাইজড নয়, কেপলারের সেকেন্ড লটা কিন্তু জেনারেলাইজড। কেপলারের যে সেকেন্ড লটা কিন্তু জেনারেলাইজড। মোশনটা যে একটা প্লেনের মধ্যে থাকবে এটাও সত্যি কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পার্টটা তাহলে বুঝতে পারলে। এরপর আমরা চলে আসছি ডাইরেক্ট এসকেপ ভেলোসিটিকে নিয়ে কিছু কথা আমি তোমাকে বলবো। এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো খুবই দেয়। এসকেপ ভেলোসিটি হচ্ছে যে তুমি যে মিনিমাম ভেলোসিটিটাতে ছুঁড়লে সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে যাবে। সো মিনিমাম velocity at which an object is thrown so that it will go beyond the earth's গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এটাকে আমরা কী বলতে পারি? এসকেপ ভেলোসিটি, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এই চ্যাপ্টারটা একটু বড় বলে আমাকে কিন্তু একটু সময় লাগছে, হ্যাঁ, 10 মিনিটের মধ্যে হবে না, আধ ঘন্টাও কিন্তু লাগতে পারে। এবং সেটাকে আমরা কীভাবে করতে পারি? সেটাকে করার জন্য আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে যাচ্ছে, তার মানে তুমি একটা মিনিমাম একটা পোটেনশিয়াল এনার্জি দিয়েছো, তাহলে কী হবে সেটা হচ্ছে যতটা তুমি কাইনেটিক এনার্জি দিয়েছো, অর্থাৎ ½ mv², এই ভেলোসিটিতে তুমি একটা অবজেক্টকে থ্রো করছো, সেটা সমান কী হবে? আর্থের গ্র্যাভিটেশনাল ইন্টারাকশানের বাইরে চলে যাচ্ছে। যখন আর্থের সারফেসের ওপরে ছিল তখন তার পোটেনশিয়াল ছিল -gmm/r, যখন গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে গেছে তখন হচ্ছে কত? 0। তাহলে আমাদের এই যে তুমি যে যতটা তুমি কাইনেটিক এনার্জি দিচ্ছ, এটাই আমাদের হবে চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি, এটাই আমাদের রেসপন্সিবল হবে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ফাইনাল পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে 0, কারণ সে আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের বাইরে চলে গেছে। তাহলে 0 মাইনাস, আর ইনিশিয়ালটা আমার ছিল -gmm/r, -gmm/r। তাহলে এখান থেকে আমরা এটা মানে আমরা পেয়ে যাচ্ছি gmm/r। এটা মানেই হচ্ছে তোমাদের কত না ½ mv²। তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু তাহলে পেয়ে যাচ্ছি √2gm/r। আবার জিএম মানে কত? জিএমটা হচ্ছে আমাদের gr²। তাহলে আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, আমরা এটাকে এসকেপ বলতে পারি। তাহলে সেই এসকেপ ভেলোসিটি আমার তাহলে চলে আসছে √2gr। ওকে, এখানে ক্যাপিটাল এমটা কিন্তু মাস অফ দ্য প্ল্যানেট, মানে প্ল্যানেটের যে মাস, মানে আর্থের যে মাস, অবজেক্টের মাস কিন্তু স্মল এম। ওকে, এবার তাহলে বুঝতেই পারছো এই যে এসকেপ ভেলোসিটিটাকে আমরা এইভাবেও তাহলে লিখতে পারি যে ভি এসকেপ, আমরা এটা চেঞ্জ করব না, তাহলে ভি এসকেপ আমরা কিন্তু খেয়াল করে দেখো এখানে তোমাদের √2gm/r, এমটাকে তুমি আবার লিখতে পারো 4/3 পাই ক্যাপিটাল R3, এটা হচ্ছে আমাদের আর্থের ভলিউম, মাল্টিপ্লাইড বাই রো ডিভাইডেড বাই আর। তাহলে এমন অঙ্ক তোমাকে দিয়েছে যে ধরো কোনো একটা প্ল্যানেট আছে, তার রেডিয়াসটা এবং তার ডেন্সিটিটা সামথিং, তো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, ইট ইজ প্রপোর্শনাল টু আর এর সাথে R³ কেটে গিয়ে R² হয়ে গেল, তাহলে এটা আমাদের প্রপোর্শনাল টু হচ্ছে R√ρ, কারণ জি তো আমাদের কনস্ট্যান্ট, 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তাহলে এটা আমাদের হবে R√ρ। ঠিক আছে, তো এখানে যখনই ধরো তোমাকে এই টাইপের প্রবলেম দেওয়া হবে যে ধরো ইনিশিয়ালি আর্থের সারফেসের ওপরে একটা অবজেক্ট আছে, তুমি কত ভেলোসিটি দিলে ওকে তুমি একটা ধরো 2r বা 3r ডিস্টেন্সে পাঠাতে পারবে। এই টাইপের প্রবলেমগুলোকে সবসময় তোমরা এনকাউন্টার করবে ইউজিং দিস ফর্মুলা, যে তোমার হচ্ছে যে গিভেন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি। এইটা কিন্তু অ্যাপ্লাই করবে, মানে এই ধরনের প্রবলেম তো তুমি তো নিশ্চিত মানে দেখেইছো, এসির আমার বইতেও তোমার দেওয়া আছে যে ধরো তোমার আর্থের সারফেসের উপরে একটা অবজেক্ট রয়েছে, তুমি ওখান থেকে তুমি ধরো 2r ডিস্টেন্স ওপরে কোনো একটা জায়গাতে তুমি অবজেক্টটা থ্রো করছো, ঠিক আছে, আর্থের সারফেস থেকে 2r, মানে নেট কিন্তু হয়ে গেল 3r, কারণ আর্থের সারফেসের ওপরে যখন আছে তখন হচ্ছে তার রেডিয়াসটা হচ্ছে r,
তার ওপরে আবার 2r মানে 3r হয়ে গেল। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়ালটা আমার ছিল -gmm/r, পরেরটা হয়ে গেল gmm/3r, ডিফারেন্স করে দেবে, ওটা সময় আমাদের হবে 1/2 mv²। ঠিক আছে, দেখো তাহলে একটা ছোটো করে তোমাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি। আমি যে প্রবলেমটা বললাম, ধরো এই আর্থের সারফেসটা তো এরম টাইপের, ধরো এখানে বসে আছে ও, ধরো তোমার এটা তো মানে যখন আছে তখন এই পজিশনে ওর হচ্ছে -gmm/r। এখান থেকে তুমি আবার ফার্দার 2r ডিস্টেন্স ওপরে উৎক্ষেপ করেছো, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্সটা আমার তাহলে হয়ে গেল 3r, মানে এইটুকু ডিস্টেন্স আমার তাহলে হয়ে গেল 3r। তাহলে এই পজিশনে এসে আমাদের পোটেনশিয়ালটা দাঁড়াবে -gmm/3r। তাহলে এই যে নেট পোটেনশিয়ালে যে চেঞ্জটা হলো ওটাই আমাদের কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হবে, অর্থাৎ 1/2 mv² = নেট চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল, মানে ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল। তাহলে এটা হয় gmm/3r, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে প্লাস gmm/r। এখান থেকে তুমি কিন্তু করে ভি এর ভ্যালুটাকে বের করতে পারবে। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেমগুলোতে আই হোপ কোনো অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, মোটামুটি আমি সবটাই বললাম, আর কিছু মোটামুটি এইগুলোই তোমাকে জানতে হবে, আর কিছু কি আমার বলা বাকি থেকে গেল? হ্যাঁ, এবার পোটেনশিয়ালের কিছু ভ্যালু তোমাকে আমি বলি। যেমন পোটেনশিয়াল তো তোমাকে বললাম, যেহেতু আমাদের এখানে কি বলে অ্যাট্রাকটিভের জন্য অল টাইম আমাদের মাইনাসই আমাদের হবে। তো কয়েকটা অবজেক্টের জন্য তুমি জাস্ট জেনে রাখবে, যেমন ধরো আমাদের যদি একটা তুমি স্ফেরিক্যাল সেল নাও, স্ফেরিক্যাল সেল তুমি যদি নাও, স্ফেরিক্যাল সেলের জন্য আমাদের কি হবে, ই ভার্সেস আর এবং ভি ভার্সেস আর এর, মানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ভার্সেস আর এর প্লটটা কেমন টাইপের হবে, ই ভার্সেস আর এর প্লটটা কেমন টাইপের হবে। স্ফেরিক্যাল সেল মানে ভেতরে কোনো মাস নেই, তার মানে ওখানে কিন্তু আমাদের ইটা মানে গ্র্যাভিটেশনাল যে ফিল্ডটা কিন্তু আমাদের হবে 0। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ডিসকন্টিনিউয়াস হবে এবং এক সময়তে গিয়ে ও সারফেসে রিচ করবে, তারপরে কিন্তু 1/r এর সাথে পড়ে যাবে, 1/r² সাথে কিন্তু পড়ে যাবে। এইটা হচ্ছে আমাদের r=r, এইটা হচ্ছে আমাদের r=r। তাহলে এইটা হচ্ছে ডিসকন্টিনিউটি থাকবে, এখানে কিন্তু তোমাদের একটা ডিসকন্টিনিউটি থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে মনে রাখতে হবে ই অ্যাট দ্য সেন্টার বা ই অ্যাট দ্য ইনসাইডে হচ্ছে আমাদের 0 হবে। ই অন দ্য সারফেস আমাদের হবে -gm/r², আর ই আউটসাইড আমার হবে -gm/r²। ওকে, এটা মাইনাস নয়, এটা মনে হয় প্লাসই মনে হয়, একটু দেখে নেবে এটা। ওকে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে ভি এর কার্ভটা কিন্তু একটু অন্যরকম হবে। ভি এর জন্য কিন্তু অ্যাট দ্য মানে ইনসাইডে এবং সারফেসে কিন্তু আমাদের একই হবে, অর্থাৎ এরকম টাইপের কনস্ট্যান্ট থাকবে, তারপর কিন্তু 1/r এর সাথে পড়ে যাবে। অবশ্যই তোমার ইটা যদি 1/r² সঙ্গে হয় তাহলে ভিটা আমাদের 1/r হবে। তাহলে এই লাইনটা কিন্তু ডিসকন্টিনিউটি নয়, কন্টিনিউয়াস লাইন হবে, অর্থাৎ সারফেসে যা হবে ইনসাইডেও আমার তাই হবে, এবং দুটোই আমাদের হবে কত, ভি ভার্সেস আর কার্ভ যদি ড্র করে তাহলে কত হবে। আমি এটা তোমাকে দেখাচ্ছি পজিটিভ অ্যাক্সিসে, এটা অ্যাকচুয়ালি মানে নেগেটিভ হবে, তো এটা আমাদের হবে কত, -gm/r, এইটা আমাদের হবে। আর এইখানে তোমাদের ভিটা আমাদের হবে -gm/r। আমি এখানে মানে মাইনাস থেকে পজিটিভে দেখাচ্ছি বলে এরম টাইপের হচ্ছে। ওকে, আর একটা সলিড স্ফিয়ারের জন্য একটু মানে মনে রাখো, সলিড স্ফিয়ারের জন্য তোমাদের একটু মনে রাখতে হবে, এইটা মনে রাখতে পারলে তোমার তাহলে ওটা ওই গসের ল অ্যাপ্লাই করে আমরা যে চার্জ স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আমরা এবং পোটেনশিয়াল যে আমরা বের করেছিলাম, ওই একই সূত্র আর কি। হ্যাঁ, সলিড স্ফিয়ারের জন্য আমাদের গ্রাফটা কেমন টাইপের হবে, সলিড স্ফিয়ার মানেটা হচ্ছে ভেতরে কিন্তু ইনসাইডে কিন্তু এবার একটু আলাদা হবে, অন দ্য সারফেস যা হবে ইনসাইডে কিন্তু আলাদা হবে এবং বাইরে কিন্তু অন্যরকম হবে। তো আমি জাস্ট এখানে কার্ভটা প্লট করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলসটা করে নেবে। এরম টাইপের আমাদের হবে প্লটটা। ই ভার্সেস আর এ যদি প্লটটা আমি করি,
তাহলে আমার সেন্টার থেকে কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে আপ টু দ্য আর ইকুয়াল টু আর অবধি। আর ইকুয়াল টু আরে যখনও পৌঁছে যাবে তারপরে কিন্তু এইভাবে ডিক্রিজ করে যাবে আউটসাইডের জন্য। এটা হচ্ছে আউটসাইডের জন্য, তাহলে ই আউট এইখানে কিন্তু আমাদের হবে প্রপোর্শনাল টু 1/r², আর ইনসাইড থেকে অন দ্য সারফেস অবধি কিন্তু প্রপোর্শনাল টু আর হবে। অন দি আদার হ্যান্ড আমি যদি বলি পোটেনশিয়ালের কথা, পোটেনশিয়ালটা কিন্তু কন্টিনিউয়াস, মানে কোনো স্লোপটা চেঞ্জ হবে না, মানে ভি ভার্সেস আর যে প্লটটা হবে সেন্টারে, এটা অলওয়েজ মনে রাখবে, সেন্টারে এটা হচ্ছে একবারে সেন্টারে আর ইকুয়াল টু 0-তে, সেন্টারে কিন্তু আমাদের হবে -3/2 GM/r, এটা আমাদের হবে সেন্টারে। সেন্টারে যা হবে সারফেসে কিন্তু আমাদের ওর থেকে কম হবে, সারফেসে আমাদের হবে শুধু -GM, এটা হচ্ছে অন দ্য সারফেস, মানে এটা হচ্ছে করেসপন্ডিং টু আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এইখানে আমাদের হবে -GM/r, আর তারপরে কিন্তু এইভাবে পড়ে যাবে। ওকে, এখানে আমাদের হবে -GM/r আউটসাইডের জন্য আর কি, -GM/r। তো একটা সূত্র আছে, সেটা তোমরা আশা করি মানে জানো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্র্যাভিটেশনাল সব কিছু মনে হচ্ছে বললাম, ঠিক খেয়াল করতে পারছি না আর কিছু আমার বাকি থেকে গেল কিনা। আসলে চ্যাপ্টারটা ইটসেলফই এত বড়, ঠিক রিকল করতে পারছি না আর কোনো টপিক আমার বাদ থেকে মানে গেল কিনা। যদি কিছু বাদ থেকে যায় তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, আমি সেটাও আলোচনা করে দেবো, ঠিক আছে। তো তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। কিছু অসুবিধা মনে হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে মানে জানাবে। হ্যাঁ, তো আমাদের মানে আমরা এইভাবেই আপাতত এক্সাম অবধি চালাই, ঠিক আছে। এইভাবেই আমাদের আলোচনাটা চলবে। মাঝে মধ্যে সবসময় আমাকে অনেকে তোমরা বলছো যে স্যার রেগুলার ক্লাস দিন, রেগুলার ক্লাস দেওয়াটা হয়তো সম্ভব হবে না, কারণ আমার অন্যান্য অনেক ব্যাচ থাকে, তো একটু অসুবিধা হয়ে যায় আর কি। তো সব সময়তে অতটা ফ্রি টাইম মানে পাওয়া যায়ও না, বাট ফ্রি টাইম পেলে আমি অবশ্যই দেবো, ঠিক আছে। ওকে, ভালো থাকো তাহলে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।